প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা সেকেন্ড সেমের ইউনিট 1 দেখছিলাম এবং সেখানে ইন্ট্রোডাকশন টু দ্য কনসেপ্ট অফ মার্কেট স্ট্রাকচার এটা নিয়ে আমরা আলোচনা করেছি এর আগের দুটো ক্লাসে, এবং সেখানে আমরা পারফেক্ট কম্পিটিশন বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে, কাকে অলিগোপলি বলে, ডেফিনিশনস গুলো দিয়েছি বিভিন্ন বাজারের সঙ্গে। আমরা আগের ক্লাসে পারফেক্ট কম্পিটিশন পুরোটা পড়েছি বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পুরোটাকে পড়েছি। আমরা মনোপলি বা একচেটিয়া বাজার সেটা আগের ক্লাসে কিছুটা বলেছি, এবং সেখানে একচেটিয়া বাজারে তার ক্যারেক্টারিস্টিক্স কি, তার কি কি বৈশিষ্ট্য, মনোপলি বাজার তার এক্সাম্পল, মনোপলি বাজার কাকে বলছে, কখন সেটাকে আমরা একচেটিয়া বাজার বলবো, সেটাকে নিয়ে আমরা ডিফাইন করেছি, দেখেছি। এবং সেখান থেকে আমরা দেখেছি যে একচেটিয়া বাজারে চাহিদা রেখা ঋণাত্মক ঢাল বিশিষ্ট হয়। কেন হয় সেটা বলেছি, কারণ একচেটিয়া বাজারে একজন মাত্র বিক্রেতা এবং সেই আর অসংখ্য ক্রেতা, ফলে একজন বিক্রেতার বাজারের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকছে, ফলে সে ইচ্ছে করলে বাজারের যোগান বাড়াতে পারছে অথবা কমাতে পারছে, ফলে সেই জায়গা থেকে দাম বাড়ছে অথবা কমছে, এবং দাম বৃদ্ধি বা কমার সঙ্গে সঙ্গে চাহিদার হ্রাস বা বৃদ্ধি ঘটছে। ফলে একচেটিয়া বাজারের চাহিদা রেখা আমরা দেখেছিলাম ঋণাত্মক ঢাল বিশিষ্ট। সেখান থেকে আমরা মোটায় রেখা একচেটিয়া বাজারে কিরকম ভাবে দেখতে হয় সেখানে দেখেছিলাম যে একচেটিয়া বাজারের চাহিদা রেখা যেহেতু ঋণাত্মক ঢাল বিশিষ্ট, এবং ঋণাত্মক ঢাল বিশিষ্ট চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতা বিভিন্ন, এবং সেখান থেকে কিভাবে মোটায় রেখা পেতে পারি সেই জায়গাগুলো তো দেখেছিলাম। এবং দেখেছিলাম যে স্থিতিস্থাপকতা 1-এর থেকে বেশি হলে মোটায় রেখা মোটায় বাড়ছে, ফলে মোটায় রেখা ঊর্ধ্বমুখী হচ্ছে। যখন স্থিতিস্থাপকতা 1 সেক্ষেত্রে মোটায় অপরিবর্তিত থাকছে, আবার যখন স্থিতিস্থাপকতা 1-এর থেকে কম তখন মোটায় কমছে, ফলে মোটায় রেখা নিচের দিকে নামছে বা নিম্নাভিমুখী হচ্ছে। আমরা মোট আয় রেখা পর্যন্ত একচেটিয়া বাজারে দেখেছিলাম আগের ক্লাসে। আজকে আমরা দেখব হচ্ছে একচেটিয়া বাজার, এই পুরোটাই দেখব হচ্ছে যে একচেটিয়া বাজারে কিভাবে আমরা গড় আয় রেখা পেতে পারি বা অ্যাভারেজ রেভিনিউ কার্ভ আমরা দেখতে চাইবো, যে কিভাবে প্রান্তিক আয় রেখা পেতে পারি, এবং সেখান থেকে কি করে একচেটিয়া বাজারে মুনাফা সর্বোচ্চীকরণ হয়, প্রফিট ম্যাক্সিমাইজেশন কি করে হয়, এবং সেক্ষেত্রে মনোপলি পাওয়ার বা একচেটিয়ার ক্ষমতা, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমাদের এই পুরো ইউনিটটায় আমরা বলছিলাম যে এই ইউনিট 1-এ আমাদের 10 মার্কস আছে, এবং 10 মার্কসের মধ্যে আমরা একটা 4 নম্বরের কোশ্চেন পাবো, একটা 6 নম্বরের কোশ্চেন পাবো, এবং টোটাল হচ্ছে 10 মার্কস। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা যেটা আজকে দেখব সেটা হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ একচেটিয়া বাজারে গড় আয় রেখা, একচেটিয়া বাজারে বা মনোপলিতে গড় আয় রেখা দেখতে কেমন হয়। তো দেখি যে গড় আয় রেখা কাকে বলে। না, যে গড় আয় রেখা হচ্ছে বা গড় আয় বলতে বোঝাই হচ্ছে যে এক একক দ্রব্য বিক্রয়ের ফলে উৎপাদকের যে মোট আয় তাকে আমরা বলছি হচ্ছে গড় আয়। যদি এরকম বলি, যে এরকম ভাবে যদি বলি যে যে আমি আমি 10টা দ্রব্য বিক্রি করেছি, 10টা দ্রব্য বিক্রি করেছি এবং আমার মোট আয় হয়েছে হচ্ছে 200 টাকা, সেক্ষেত্রে আমার গড় আয় দাঁড়াবে হচ্ছে, তার মানে প্রতি একক, তার মানে 10-এ মোট আয় হচ্ছে 200, তাহলে একে হবে 200/10, তার মানে 10, তার মানে সেই 20, তার মানে গড় আয় দাঁড়াচ্ছে হচ্ছে আমার 20 মানে হচ্ছে যে 20 হচ্ছে আমার যতখানি বিক্রি করছি, বা এটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করি, আর 200 হচ্ছে আমার মোট আয় টোটাল রেভিনিউ, আর 10 হচ্ছে আমার উৎপাদনের পরিমাণ, তার মানে টিআর বাই এক্স, এটাকে আমরা বলছি হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ বা টিআর বাই এক্স, এটাকে আমরা বলছিলাম অ্যাভারেজ রেভিনিউ। সেক্ষেত্রে অ্যাভারেজ রেভিনিউ দাঁড়াচ্ছে হচ্ছে 20, তার মানে এক একক দ্রব্য বিক্রির ফলে যে মোট আয়, একে আমরা গড় আয় বলছি। তো এই জায়গায় দাঁড়িয়ে
এই জায়গায় দাঁড়িয়ে গড়াই কাকে বলে আমরা বলেছি, তাই প্রতি একক দ্রব্য বিক্রয়, এক একক দ্রব্য বিক্রয়ের ফলে যে মোট আয় তাকে গড়াই বলছি, এবং গড়াই ইজ ইকুয়াল টু অ্যাভারেজ রেভিনিউ ইজ ইকুয়াল টু টিআর বাই এক্স। টিআর টিআর মানে হচ্ছে, আমরা জানি হচ্ছে টিআর হচ্ছে মোট আয়। মোট আয় হচ্ছে দামকে, অর্থাৎ দ্রব্যের দামকে, প্রতি একক দ্রব্যের দামকে, বিক্রয়ের পরিমাণ হচ্ছে এক্স, প্রতি একক দ্রব্যের দাম যদি পি হয় তাহলে মোট আয় হচ্ছে পি ইন্টু এক্স। অর্থাৎ কেউ যদি 10 টাকা দাম হয়, 10 টাকা দাম, কেউ যদি বিক্রি করে 20 একক বিক্রি করে, তাহলে মোট আয় দাঁড়াবে হচ্ছে 200 টাকা। তার মানে গড় আয় হচ্ছে 200 বাই এক্স হচ্ছে আমার কাছে 10, তার মানে 20, তার মানে টিআর বাই এক্স সেটা হচ্ছে আমার কাছে গড় আয়। এবার টিআর মানে হচ্ছে পি ইন্টু এক্স ডিভাইডেড বাই এক্স, দিস ইজ ইকুয়াল টু এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে পড়ে থাকে পি। এখন এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে পড়ে থাকে হচ্ছে আমার কাছে পি। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা একটা এক্সাম্পল নিয়েছিলাম যে যদি এরকম হয় যে দাম হচ্ছে 10 টাকা, বিক্রির পরিমাণ হচ্ছে 20, তাহলে টিআর হচ্ছে 200, তার মানে গড় আয় হচ্ছে টিআর বাই এক্স। টিআর বাই এক্স মানে হচ্ছে 200 বাই 20, তার মানে 10 হচ্ছে গড় আয়। মজাটা হচ্ছে তাহলে এয়ার কাপটা দেখতে কেমন হবে? এয়ার কাপটা দেখতে হচ্ছে যে এয়ার কার্ভের জায়গাটা হচ্ছে এই রকম, সেটা হচ্ছে যে আমি এয়ার রেখাটা হচ্ছে, তার মানে এয়ার মানে হচ্ছে প্রাইস, তার মানে যে কোনো পরিমাণ দ্রব্য বিক্রয়, যে কোনো পরিমাণ দ্রব্য বিক্রয় দাম দেখাচ্ছে এইটা, তাহলে যতখানি দাম সেটাই যেহেতু আমার এয়ার, তার মানে এই দামটাই হচ্ছে আমার এয়ার কে নির্দেশ করছে। যদি এই পরিমাণ দ্রব্য বিক্রি করতাম তাহলে দাম হচ্ছে চাহিদা রেখা দেখাতো, প্রত্যেক চাহিদা রেখার প্রত্যেকটা বিন্দু দেখাচ্ছে একটা নির্দিষ্ট দামে একটা নির্দিষ্ট চাহিদাকে, অর্থাৎ চাহিদা রেখার এই বিন্দুটা দেখাচ্ছে যে এই বিন্দুটা দেখাচ্ছে এই পরিমাণ চাহিদাতে দাম হওয়া উচিত এতটুকু। আবার যেহেতু দাম ইজ ইকুয়াল টু, দাম মানেই হচ্ছে গড় আয়, তার মানে এইটুকু হচ্ছে আমার গড় আয়। তার মানে এই পরিমাণ উৎপাদনে গড় আয় হচ্ছে এতটুকু, এতটুকু মানে এতটুকু, তার মানে এতটুকু গড় আয়। এই পরিমাণ যদি বিক্রি করি তাহলে এইটা যদি দাম হয়, এতটুকু দাম হয়, তাহলে এটাই হচ্ছে আমার গড় আয়। তার মানে চাহিদা রেখার প্রত্যেকটা বিন্দু একটা নির্দিষ্ট দামকে নির্দেশ করছে, তার মানে নির্দিষ্ট দামকে নির্দেশ করছে মানে নির্দিষ্ট গড় আয়কে নির্দেশ করছে। তার মানে যেটা আমার চাহিদা রেখা ছিল, সেটাই আমার গড় আয় রেখা। তার মানে গড় আয় রেখা ঋণাত্মক ঢাল বিশিষ্ট এবং গড় আয় রেখাও ঋণাত্মক ঢাল বিশিষ্ট। নেক্সট আমরা যাব হচ্ছে গড় আয় দেখেছি, এরপর আমরা দেখব হচ্ছে প্রান্তিক আয় কাকে বলে। প্রান্তিক আয় বা মার্জিনাল রেভিনিউ হচ্ছে যে এক একক অতিরিক্ত দ্রব্য বিক্রি করেছি, এক একক অতিরিক্ত দ্রব্য। গড় আয় কিন্তু বলেছিলাম এক একক দ্রব্য বিক্রির ফলে, কিন্তু প্রান্তিক আয় বলছি এক একক অতিরিক্ত দ্রব্য বিক্রির ফলে মোট আয়ের যে পরিবর্তন তাকে আমরা বলছি হচ্ছে প্রান্তিক আয়। তাই আমরা বলেছি যে এমআর ইজ ইকুয়াল টু ডেল টিআর বাই ডেল এক্স। তার মানে একটা এক্সাম্পল দিলে আরো ভালো বুঝতে পারবো, সেই জায়গাটাকে এইভাবে বলি, সেটা হচ্ছে যে আমি যখন বিক্রি করেছিলাম, এক একক দ্রব্য বিক্রি করেছিলাম, যদি দাম প্রতি একক দ্রব্যের দাম পি হয়, তাহলে মোট আয় টিআর ইজ ইকুয়াল টু পি ইন্টু এক্স। মোট আয় টিআর ইজ ইকুয়াল টু, এটা ছিল পি ইন্টু এক্স, তার মানে পি হচ্ছে 10, এক্স হচ্ছে 1, তাহলে টিআর হচ্ছে 10। যদি দুটো দ্রব্য বিক্রি করতাম, অর্থাৎ চাহিদা যদি বাড়ে সেক্ষেত্রে দাম কমবে, যেহেতু চাহিদা রেখা ঋণাত্মক ঢাল বিশিষ্ট, তার মানে সেক্ষেত্রে দুটো দ্রব্য বিক্রি করলে মোট আয় দাঁড়াচ্ছে হচ্ছে পি ইন্টু এক্স, পি হচ্ছে 8,
এক্স হচ্ছে 2, তাই মোট আয় দাঁড়াচ্ছে 16। যদি 3টে দ্রব্য বিক্রি করতাম এবং এই 3টে দ্রব্য বিক্রির ফলে 3টে দ্রব্য বিক্রি করতাম, চাহিদা বেড়েছে, বিক্রির পরিমাণ বেড়েছে, তার মানে চাহিদা বাড়লে দাম হ্রাস পায়, দাম কমেছে, 3 হয়েছে, তার মানে মোট আয় দাঁড়াচ্ছে P ইন্টু এক্স। P ইন্টু এক্স মানে 3 ইন্টু 3 মানে হচ্ছে 9। তার মানে প্রান্তিক আয় কাকে বলছি? প্রান্তিক আয়ের জায়গাটা বলেছিলাম যে 1 একক অতিরিক্ত দ্রব্য যদি বিক্রি করি তাহলে মোট আয়ের যে পরিবর্তন, এই মোট আয়ের পরিবর্তন হচ্ছে 16 মাইনাস 10, তার মানে 6 হচ্ছে প্রান্তিক আয়। 1 একক অতিরিক্ত দ্রব্য যদি বিক্রি করি অর্থাৎ 2 থেকে 3, মোট আয়ের পরিবর্তন 16 থেকে 9, তার মানে প্রান্তিক আয় হচ্ছে -7। ও তার মানে প্রান্তিক আয়, এই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে প্রান্তিক আয় কিন্তু ধনাত্মক হতে পারে, আবার ঋণাত্মক হতে পারে। ধনাত্মক এবং ঋণাত্মকের মধ্যেখানে শূন্য, তার মানে প্রান্তিক আয় ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, শূন্য হতে পারে। এই জায়গা থেকে তাহলে প্রান্তিক আয় রেখাকে আমরা নিশ্চয়ই দেখব কেমন দেখতে হয়। তার মানে প্রান্তিক আয় হচ্ছে যে প্রান্তিক আয় হচ্ছে, আমরা বলছি যে প্রান্তিক আয় কাকে বলে, সেই জায়গায় বলছি যদি 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 এক্স এর মান ছিল হচ্ছে 1, এক্স এর মান ছিল 2, সেক্ষেত্রে টি আর ছিল হচ্ছে 10, তারপর 2 এ ছিল 16, তার মানে এটাকে যদি বলি x1, এটাকে যদি বলি x2, এটাকে যদি বলি টিআর1, এটাকে যদি বলি টিআর2, তার মানে টিআর2, তার মানে x2 মাইনাস x1 দ্রব্যের পরিবর্তনের ফলে, পরিমাণের পরিবর্তনের ফলে মোট আয়ের পরিবর্তন হচ্ছে টিআর2 মাইনাস টিআর1। এই x2 মাইনাস x1 কে বলি ডেল এক্স, এক্স এর পরিবর্তন। এই টিআর2 মাইনাস টিআর1 কে যদি বলি টিআর, ডেল টিআর, অর্থাৎ মোট আয়ের পরিবর্তন, তাহলে 1 একক অতিরিক্ত এক্স এর পরিবর্তনের ফলে মোট আয়ের পরিবর্তন হবে ডেল টিআর বাই ডেল এক্স। এইটাকে আমরা বলছি হচ্ছে প্রান্তিক আয় বা মার্জিনাল রেভিনিউ। তার মানে 1 একক অতিরিক্ত দ্রব্য বিক্রয়ের ফলে মোট আয়ের যে পরিবর্তন, তাকে আমরা প্রান্তিক আয় বা মার্জিনাল রেভিনিউ বা মার্জিনাল রেভিনিউ ইজ ইকুয়াল টু ডেল টিআর বাই ডেল এক্স বলতে পারি। নেক্সট চাই যে নেক্সট যাব হচ্ছে, আমরা দেখব হচ্ছে যে ইলাস্টিসিটি, প্রাইস এবং মার্জিনাল রেভিনিউ, অর্থাৎ স্থিতিস্থাপকতা, চাহিদা স্থিতিস্থাপকতা, দাম এবং প্রান্তিক আয়ের মধ্যে সম্পর্ক দেখব। এখানে আমরা এইমাত্র দেখে এসেছি এমআর মানে হচ্ছে ডেল টিআর বাই ডেল এক্স। তাই যদি হয় তাহলে যদি মড ইপি মানে হচ্ছে স্থিতিস্থাপকতা 1 থেকে যদি বেশি হয়, ইপি মানে হচ্ছে, আমরা দেখে এসেছি ফর্মুলা, যে এর আগে আমরা দেখে এসেছি যে ইপি মানে হচ্ছে মড ইপি ইজ ইকুয়াল টু ডেল এক্স বাই এক্স বাই ডেল পি বাই পি, x1 p1। তার মানে যদি ইপি বা স্থিতিস্থাপকতা 1 থেকে বেশি হয়, তার মানে এইটা 1 থেকে বেশি, ক্রস মাল্টিপ্লাই যদি করি তাহলে দেখতে পাচ্ছি ডেল এক্স বাই এক্স গ্রেটার দ্যান ডেল পি বাই পি। তার মানে তাই লিখেছি আমি ডেল এক্স বাই এক্স গ্রেটার দ্যান ডেল পি বাই পি। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে যদি ডেল এক্স বাই এক্স গ্রেটার দ্যান ডেল পি বাই পি হয়, অর্থাৎ চাহিদার, অর্থাৎ বিক্রির পরিবর্তনের হার বা চাহিদার পরিবর্তনের হার দামের পরিবর্তনের হারের তুলনায় বেশি, এটা দিয়ে বোঝাতে চেয়েছি তাই। যদি তাই হয় তাহলে দেখতে পাচ্ছি যে মোট আয় বৃদ্ধি পাচ্ছে।
মোট আয় যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে একটা এক্সাম্পল আমরা এইভাবে সেট করেছিলাম যে এক্সাম্পলটা যে টিআর কি করে বৃদ্ধি পায় সেই জায়গাটায় নিশ্চয়ই বলেছিলাম যে আমাদের এর আগের ক্লাসে আমরা এইটাকে ডিসকাস করেছিলাম। সেটাকে আমরা বলি, সেটা হচ্ছে যে যদি ডেল এক্স বাই এক্স অর্থাৎ চাহিদার পরিবর্তনের হার দামের পরিবর্তনের হারের তুলনায় বেশি, তার মানে যদি এরকম হতো যে দাম ছিল পি ছিল হচ্ছে 10, এক্স ছিল হচ্ছে 100, তার মানে টিআর হতো 1000, পি ইন্টু এক্স, টিআর মানে তো পি ইন্টু এক্স মানে 1000। যদি দাম 8, এক্স হতো 300, তার মানে এক্স এর পরিবর্তন 100 থেকে 300 মানে 3 গুণ বেড়েছে, আর পি এর পরিবর্তন কিন্তু 10 থেকে 8 হয়েছে, তার মানে পি এর পরিবর্তন অর্থাৎ পি যতখানি কমেছে সেটা কিন্তু দ্বিগুণ কমেনি, 10 থেকে 8 হয়েছে। কেননা একচেটিয়া বাজারে চাহিদা রেখা ঋণাত্মক ঢাল বিশিষ্ট, ফলে দাম কমলে চাহিদা বাড়বে, দাম কমেছে চাহিদা বেড়েছে একচেটিয়া বাজারে। কিন্তু এক্স এর পরিবর্তনটা যদি 3 গুণ হয় আর দামের হ্রাসটা যদি 3 গুণ না হয়, তার মানে চাহিদার পরিবর্তন দামের পরিবর্তনের তুলনায় বেশি। সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি মোট আয় দাঁড়াচ্ছে 3 8 2400, তার মানে মোট আয় বৃদ্ধি পাচ্ছে, তাই আমি লিখেছি মোট আয় বৃদ্ধি পায়। যদি মোট আয় বৃদ্ধি পায় তার মানে এমআর হচ্ছে এনতম পর্যায় মোট আয় থেকে n-1 অর্থাৎ আগের পর্যায়ের মোট আয় বাদ দিলে, তার মানে সেক্ষেত্রে এইটা হচ্ছে টিআর এন, এইটা হচ্ছে টিআর এন, এটা হচ্ছে টিআর n-1, তাই 2400 মাইনাস 1000 সেটা হচ্ছে গ্রেটার দ্যান 0। তার মানে টিআর যদি বৃদ্ধি পায় এমআর গ্রেটার দ্যান 0 হয়। তার মানে দেখতে পাচ্ছি স্থিতিস্থাপকতা আর প্রান্তিক আয়ের মধ্যে সম্পর্ক দেখলাম, যদি স্থিতিস্থাপকতা 1 থেকে বেশি হয় তাহলে প্রান্তিক আয় ধনাত্মক হয় এবং মোট আয় বৃদ্ধি পায়। ঠিক একইভাবে যদি ঘটনাটা এরকম দাঁড়াতো, যদি এরকম হতো যে নাম্বার 2 তে যেটা দেখতে পাচ্ছি যে যদি ইপি ইকুয়ালস টু 1 হয়, অর্থাৎ সেক্ষেত্রে দাম, চাহিদা, মোট আয়, দাম দেওয়া আছে 10, এক্স দেওয়া আছে 20, তার মানে মোট আয় দাঁড়াচ্ছে হচ্ছে 200। যদি দাম দ্বিগুণ হ্রাস পেল, 10 থেকে 5 হলো, এক্স দ্বিগুণ বাড়লো, 20 থেকে 40 হলো, তার মানে যে রেটে দাম হ্রাস পেল ঠিক সেই রেটে এক্স বা চাহিদার বৃদ্ধি ঘটলো, সেক্ষেত্রে মোট আয় পি ইন্টু এক্স 200ই থাকছে, তাই মোট আয়ের কোনো পরিবর্তন ঘটছে না। দাম হ্রাস পেয়েছে দ্বিগুণ, চাহিদা বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ, তার মানে ইপি যদি 1 হয় সেক্ষেত্রে চাহিদার পরিবর্তনের হার দামের পরিবর্তনের হারের সঙ্গে সমান। তাই যদি হয় সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দামের পরিবর্তনের হার অর্থাৎ দাম দ্বিগুণ হ্রাস পেয়েছে, চাহিদা দ্বিগুণ বেড়েছে, টিআর এর কোনো পরিবর্তন হচ্ছে না, টিআর যা ছিল তাই রয়েছে। তাই সেক্ষেত্রে আমরা বলেছিলাম টিআর ইজ আনচেঞ্জ, টিআর অপরিবর্তিত থাকে। তার মানে এমআর ইজ ইকুয়াল টু টিআরএন মাইনাস টিআরএন মাইনাস 1, TRN is equal to 0। তার মানে ইপি ইকুয়ালস টু 1 হলে এমআর ইজ ইকুয়াল টু 0 হয়।
নেক্সট নেক্সট বলেছিলাম যে যদি ইপি লেস দেন 1 হতো সেক্ষেত্রে কি ঘটতো। ইপি যদি লেস দেন 1 হয় সেক্ষেত্রে ঠিক একইভাবে দাম ছিল, চাহিদা ছিল, টিআর ছিল, বিক্রির পরিমাণ এক্স বা চাহিদার পরিমাণ এক্স দিয়ে ডিনোট করেছি, দাম ছিল 10, এক্স ছিল 20, টিআর ছিল হচ্ছে 200। দেখা গেল দাম হ্রাস পেয়ে 2 হয়েছে, এক্স বৃদ্ধি পেয়ে 40 হয়েছে। তার মানে দামের পরিবর্তন অর্থাৎ দামের হ্রাস ঘটেছে 5 গুণ, অর্থাৎ 10 থেকে 2 হয়েছে, 5 গুণ কমেছে দাম। আর এক্স এর বৃদ্ধি ঘটেছে দ্বিগুণ। তার মানে যদি ইপি লেস দেন 1 হয় সেক্ষেত্রে দামের পরিবর্তনের হার 5 গুণ, এক্স এর পরিবর্তনের হার, এক্স বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ, তাহলে দামের পরিবর্তনের হার এক্স এর পরিবর্তনের হারের তুলনায় বেশি, সেক্ষেত্রে মোটায় দাঁড়াচ্ছে 40 ইন্টু 2 80, অর্থাৎ টিআর কিন্তু হ্রাস পাচ্ছে। তাই আমি বলেছি টিআর ফলস। টিআর যদি ফলস হয় অর্থাৎ টিআর মোটায় যদি কমে তাহলে সেক্ষেত্রে এইটা ছিল এমআর হচ্ছে টিআরএন, এটা হচ্ছে টিআরএন, এটা হচ্ছে টিআরএন -1, তার মানে 80 - 200 মানে -120। তাই বলেছি এমআর ইজ ইকুয়াল টু টিআরএন মাইনাস টিআরএন -1 লেস দ্যান 0। তার মানে দেখলাম স্থিতিস্থাপকতার সঙ্গে আমার মোট প্রান্তিক আয়ের কি সম্পর্ক। যখন স্থিতিস্থাপকতা 1 থেকে বেশি তখন এমআর গ্রেটার দ্যান 0, স্থিতিস্থাপকতা যখন ইকুয়ালস টু 1 তখন এমআর ইজ ইকুয়াল টু 0, যখন স্থিতিস্থাপকতা 1 থেকে ছোট তখন এমআর লেস দ্যান 0। এই জায়গায় দাঁড়িয়ে আমরা এর পরেরটা দেখব যে তাহলে সেক্ষেত্রে এমআর রেখাটা দেখতে কেমন হবে। এমআর রেখাটার কনটেক্সটে, এমআর রেখাটার পরিপ্রেক্ষিতে আমরা এইভাবে বলি যে যখন ইপি গ্রেটার দেন 1, ইপি গ্রেটার দেন 1 ঋণাত্মক চাহিদা রেখা, ঋণাত্মক ঢাল বিশিষ্ট চাহিদা রেখা। এই ঋণাত্মক ঢাল বিশিষ্ট চাহিদা রেখার ঊর্ধ্বাংশে আমরা দেখে এসেছি বিন্দু স্থিতিস্থাপকতা যখন পরিমাপ করেছিলাম চাহিদা রেখায়, ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম, সেক্ষেত্রে চাহিদা রেখার ঊর্ধ্বাংশে স্থিতিস্থাপকতা ই গ্রেটার দেন ইপি গ্রেটার দেন 1, এই জায়গাটায় মধ্যবিন্দুতে ইপি ছিল ইপি ছিল 1, আর এই চাহিদার নিম্নাংশে ইপি ছিল হচ্ছে লেস দেন 1। এই অবস্থায় দাঁড়িয়ে দেখলাম যে যখন ই গ্রেটার দেন 1 তখন দেখেছি ইপি যখন গ্রেটার দেন 1 তার মানে এই ঊর্ধ্বাংশে আমরা দেখতে পাচ্ছি মোটায় বেড়েছে। তাই আমরা এখানে মোটায় রেখাকে দেখিয়েছি, এদিকে মোটায় বেড়েছে। তারপর যখন ইপি ইকুয়ালস টু 1 তখন মোটায় অপরিবর্তিত ছিল, ইপি ইকুয়ালস টু 1 এ মোটায় অপরিবর্তিত রয়েছে। যখন ইপি লেস দেন 1 তখন মোটায় হ্রাস পেয়েছে। এর পাশাপাশি আমরা দেখলাম যখন ইপি গ্রেটার দেন 1 অর্থাৎ চাহিদার রেখার ঊর্ধ্বাংশে এমআর পেয়েছি গ্রেটার দ্যান 0, অর্থাৎ এমআর ধনাত্মক। তাই এই ঊর্ধ্বাংশে এমআর ধনাত্মক। যখন ইপি ইকুয়ালস টু 1 সেক্ষেত্রে দেখেছি এমআর এর মান হচ্ছে 0, তাই ইপি ইকুয়ালস টু 1 এ এই এমআর রেখা এমআর এর মান হচ্ছে 0। এখানে এমআর 0 যেখানে, সেখানে টিআর সর্বোচ্চ, অর্থাৎ যেখানে টিআর অপরিবর্তিত ছিল। আবার ইপি যেখানে লেস দেন 1, অর্থাৎ ইপি লেস দেন 1 হচ্ছে চাহিদা রেখার নিম্নাংশে, এবং এই নিম্নাংশে ইপি লেস দেন 1 চাহিদার নিম্নাংশে, সেক্ষেত্রে আমরা দেখেছি হচ্ছে টিআর ফলস, এবং সেক্ষেত্রে এমআর দেখেছি লেস দেন 0, অর্থাৎ এমআর লেস দেন 0 মানে এমআর হচ্ছে এই অংশটা। তার মানে এই পুরোটা যেটা পেলাম সেইটাকে আমরা এমআর রেখা দিয়ে ডিনোট করলাম। তার মানে আমরা একদিকে এমআর রেখা আঁকতে শিখলাম,
একদিকে স্থিতিস্থাপকতা দাম এবং প্রান্তিক আয়ের মধ্যে সম্পর্ক, সেটাকেও নির্দেশ করলাম। নেক্সট যাব আমরা, নেক্সট দেখব যে নেক্সট বলবো হচ্ছে আমরা যে আমরা পেয়েছি তার মানে এমআর ইজ ইকুয়াল টু ডেল টিআর বাই ডেল এক্স। ডেল টিআর বাই ডেল এক্স এমআর এর ডেফিনিশন থেকে পেয়েছি। পাশাপাশি আমরা বলছি তার মানে টিআর মানে হচ্ছে পি ইন্টু এক্স, তার মানে ডেল পি ইন্টু এক্স বাই ডেল এক্স, এটা দেখতে পেয়েছি। টিআর এর জায়গায় পি ইন্টু এক্স বসিয়েছি। এরপর আমরা দেখতে পাচ্ছি যাদের অঙ্ক আছে তাদের জন্য বলছি, যাদের অঙ্ক আছে তাদের বলছি ইউ বাই ভি মেথডে ডেরিভেটিভ করেছি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। আর যাদের অঙ্ক নেই তাদের কনটেক্সটে বলছি, তাদের কনটেক্সটে এইভাবে বলছি, পি আর এক্স দুটো চলরাশি, পি এর পরিবর্তন ঘটলে এক্স এর পরিবর্তন ঘটে, দাম বাড়লে চাহিদা কমে, একচেটিয়া চাহিদা রেখা অনুযায়ী আমরা দেখতে পেয়েছি। তার মানে পি এর পরিবর্তন ঘটলে এক্স এরও পরিবর্তন ঘটে, তাই পি এবং এক্স দুটোই হচ্ছে চলরাশি। এখন এই দুটো চলরাশি এই অবস্থায় একটা সেফর ছোট্ট এক্সাম্পল বলি, অঙ্ককে বাদ দিয়ে যারা ডেরিভেটিভ জানে তারা তো ডেরিভেটিভ করে বার করতে পারবে, ইউ বাই ভি মেথডে আমি ডেরিভেটিভ করেছি এটাকে। আর যারা অঙ্ক জানে না তাদের জন্য বলি যে পি আর এক্স দুটি ছেলে, তাদেরকে বলা হলো একটা টেবিল ঠেলতে। তারা টেবিল ঠেললো সামনের দিকে। এই অবস্থায় যদি জিজ্ঞেস করা হয় এ আর বি দুটো ছেলে, বা এইভাবে বলি পি আর এক্স দুটো ছেলে, তাদেরকে টেবিল ঠেলতে বলা হলো। যদি তারা টেবিল ঠেলে সামনের দিকে এলো, তাহলে পি কতখানি ঠেললো আর এক্স কতখানি ঠেললো বুঝতে পারছি না, কারণ একসঙ্গে তো ঠেলেছে দুজনে। তাই আমরা করলাম কি, আমরা বললাম এক কাজ করা যাক, পি কে স্থির করো, আগে এক্স কে বলি ঠেলতে, তারপর এক্স কে স্থির করো, তারপর বলি পি কে ঠেলতে। দুজনের জয়েন্ট এফেক্ট হচ্ছে টেবিলটা যখন দুজনে একসঙ্গে ঠেলেছিল, একই কথা। তার মানে ডেল পি ইন্টু এক্স কে আমি এইভাবে লিখতে পারি, পি ইন্টু ডেল এক্স প্লাস এক্স ইন্টু ডেল পি হোল ডিভাইডেড বাই যেমন আছে ডেল এক্স। এটাকে আমরা লিখতে পারি এইভাবে, এটাকে বলছি আমরা তার মানে এই জায়গায় বলছি পি ইন্টু ডেল এক্স যা ছিল তাই, আর এইখানে দাঁড়াচ্ছে হচ্ছে আমার পি ইন্টু ডেল এক্স বাই ডেল এক্স, আবার এক্স ইন্টু ডেল পি বাই ডেল এক্স। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা বলছি যে তার মানে পি ইন্টু ডেল এক্স বাই ডেল এক্স প্লাস এক্স ইন্টু ডেল পি বাই ডেল এক্স। তাহলে এবার ইজ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে এই ডেল এক্স আর ডেল এক্স ক্যান্সেল আউট, পড়ে থাকছে পি প্লাস এক্স ইন্টু ডেল পি বাই ডেল এক্স। তার মানে এমআর পাচ্ছি পি প্লাস এক্স ইন্টু ডেল পি বাই ডেল এক্স। যদি এখান থেকে পি কমন নিই, পি কমন নিয়েছি, পি কমন নিয়ে পাচ্ছি 1 প্লাস এক্স বাই ডেল পি, এক্স ইন্টু ডেল পি, এক্স ইন্টু ডেল পি বাই পি ইন্টু ডেল এক্স। পি যদি কমন নিই, এই জায়গায় দাঁড়িয়ে আমরা ইলাস্টিসিটি যখন পড়েছিলাম, ইলাস্টিসিটির ফর্মুলা বা স্থিতিস্থাপকতার ফর্মুলা পেয়েছিলাম, স্থিতিস্থাপকতা বা ইপি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এক্স ইন্টু পি বাই ডেল পি বাই ডেল এক্স। এটা আমরা ফর্মুলায় পেয়েছিলাম ইলাস্টিসিটি যখন বা স্থিতিস্থাপকতা যখন পড়েছিলাম। তার মানে দাঁড়াচ্ছে, এটাকে যদি উল্টে দিই 1 বাই ইপি, মানে এটা উল্টে যাচ্ছে, তাই এক্স ইন্টু ডেল পি বাই পি ইন্টু ডেল এক্স থাকছে। তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে এইটাকে আমরা লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু 1, এটাকে আমরা লিখতে পারি মাইনাস 1 বাই ইপি, মাইনাস 1 বাই ইপি। তার মানে এমআর তো পেয়েছিলাম এইটা, এমআর ইজ ইকুয়াল টু পি ইন্টু দিস। তার মানে এই জায়গাটা আমরা পেয়েছি হচ্ছে এইটা, বা মাইনাস 1 বাই ইপি পেয়েছি।
তাই এটার জায়গায় আমরা বসালাম আমাদের এমআর ইজ ইকাল টু ছিল হচ্ছে এমআর ইজ ইকাল টু ছিল হচ্ছে তার মানে এই জায়গাটা আমরা বসিয়েছি -1/EP, তার মানে এমআর ইজ ইকাল টু দাঁড়াচ্ছে P ইন্টু 1 - 1/EP, কেননা এই জায়গাটায় আমরা বসিয়েছি হচ্ছে -1/EP কে। তাহলে এমআর এর ভ্যালু পেয়েছি, এমআর এর ভ্যালু পেয়েছি, তার মানে এমআর এর ভ্যালু পেলাম হচ্ছে এমআর এর ভ্যালু পেলাম এমআর ইজ ইকাল টু পেলাম হচ্ছে এমআর ইজ ইকাল টু পেয়েছি হচ্ছে P ইন্টু 1 - 1/EP, এইটা পেয়েছি, এইটা এমআর ইজ ইকাল টু P ইন্টু 1/EP। এখন যদি ইপি গ্রেটার দেন 1 হয়, ইপি যদি 1-এর থেকে বেশি হয়, হ্যাঁ ইপি যদি 2 হতো, 1-এর থেকে বেশি 2 যদি হতো, তাহলে হাফ হতো, এটা 1/2, 1 - 1/2 বিয়োগ করলে হাফ 1/2, তাহলে মানে P ইন্টু 1/2, P হচ্ছে দ্রব্যের দাম, মাস্ট বি পজিটিভ, ধনাত্মক হতেই হবে দ্রব্যের দামকে, কারণ দ্রব্যের দাম তো আর -10 টাকা বা -20 টাকা হয় না, ঋণাত্মক হতে পারে না। তাই দ্রব্যের দাম P হচ্ছে আমার ধনাত্মক, ইপি হচ্ছে 2 বসিয়েছি, তাহলে 2 বসিয়ে এটা পেয়েছি হাফ, P ইন্টু, তার মানে P ইন্টু হাফ, দিস ইজ ইকাল টু P/2, P is greater than 0, 2 is greater than 0, therefore MR must be greater than 0, সেটাই আমি লিখেছি। ইপি গ্রেটার দ্যান 1 হলে সেক্ষেত্রে, ইপি যদি 1-এর থেকে বেশি হয় সেক্ষেত্রে এমআর গ্রেটার দ্যান 0। ঠিক একইভাবে যদি এরকম হতো যে, ঠিক একইভাবে যদি এরকম দাঁড়াতো যে আমাদের ইপি ইকুয়ালস টু 1 হতো, অর্থাৎ ইপি ইকুয়ালস টু 1, ইপি ইকুয়ালস টু 1 মানে হচ্ছে ইপি ইকুয়ালস টু 1, তার মানে আমি পেয়েছি এমআর ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 - 1/EP, এটা পেয়েছি। ইপির ভ্যালু যদি 1 হতো তাহলে মানে 1/1, 1 1 - 1 0, 0 ইন্টু পি, এর ভ্যালু দাঁড়াতো 0, এর ভ্যালু দাঁড়াতো 0, তার মানে এমআর ইজ ইকুয়াল টু 0। তাই বলেছিলাম ইপি ইকুয়ালস টু 1 হলে এমআর এর ভ্যালু হচ্ছে 0। আবার যদি ইপি ইপির ভ্যালু 1-এর থেকে ছোট হতো, 1-এর থেকে ছোট মানে নেগেটিভ নয়, 1-এর থেকে ছোট মানে আমি যদি বলতাম যে ইপির ভ্যালু হচ্ছে 1/3 বা 1/2, যদি 1/2 হতো তাহলে ইপির জায়গায় 1/2 বসালে 2টা উল্টে গিয়ে দাঁড়াতো 1 - 2, 1 - 2 মানে -1, -1 ইন্টু পি, সেক্ষেত্রে দাঁড়াতো -p, তার মানে -p হচ্ছে সেক্ষেত্রে এমআর এর ভ্যালু দাঁড়াতো হচ্ছে লেস দ্যান 0, যেটাকে আমরা এইখানে বলেছি যে, আমরা এইভাবে বলেছি যে যখন ইপি লেস দ্যান 1 সেক্ষেত্রে এমআর এর ভ্যালু লেস দ্যান 0। এবং সেই জায়গা থেকে আমরা করেছিলাম কি, আমরা বলেছিলাম যে সেই জায়গা থেকে আমরা গ্রাফটাকে দেখিয়েছিলাম যে এই যদি চাহিদা রেখা হয়, চাহিদা রেখার ঊর্ধ্বাংশে এখানে গ্রেটার দ্যান 1, সেক্ষেত্রে এমআর পজিটিভ, মধ্যতে ইপি ইকুয়ালস টু 1 সেখানে এমআর 0, আর যেখানে ইপি লেস দ্যান 1 সেখানে এমআর নেগেটিভ। এই তিনটে দেখিয়ে বলেছিলাম, তার মানে এমআর কার্ভ দেখতে এরকম। নেক্সট, তাহলে এমআর কার্ভ দেখতে কেমন? এমআর কার্ভের সঙ্গে স্থিতিস্থাপকতা, দাম এর সম্পর্ক দিয়েছি, কারণ এমআর এর সঙ্গে সম্পর্কে এইভাবে রেখেছি যে এমআর ইজ ইকাল টু এইমাত্র আমরা এখান থেকে পেয়েছি পি ইন্টু 1 - 1/EP, ইপি যেখানে ইপি, প্রাইস এবং এমআর এই তিনজনের মধ্যে সম্পর্ককে আমরা ড্র করেছি, দেখিয়েছি। নেক্সট আমরা যাব হচ্ছে যে আমরা এমআর কার্ভটাকে টেনেছি, এখানে এমআর কার্ভটাকে টেনেছি। মার্জিনাল রেভিনিউ কার্ভের প্রশ্নটা দাঁড়াচ্ছে, যেটা মার্জিনাল রেভিনিউ তো এঁকেছি,
কিন্তু মজাটা হচ্ছে যে যে এই যে আমার ডিম্যান্ড কার্ভ, যেটা আমার ডিম্যান্ড কার্ভ সেটাই আমার অ্যাভারেজ রেভিনিউ কার্ভ, এআর কার্ভ বা গড়ায় রেখা, যেটা আমার চাহিদা রেখা সেটাই আমার গড়ায় রেখা। এই গড়ায় রেখার নিচে এমআর রেখাটা রয়েছে কেন? কেন এমআর রেখাটা এখান থেকে টানলাম না, নিচ দিয়ে টানলাম কেন? এআর এর নিচে রয়েছে কেন? সেই জায়গায় আমরা দেখানোর জন্য আমরা বলছি মার্জিনাল রেভিনিউ বা প্রান্তিক আয় ইজ ইকুয়াল টু এমআর ইজ ইকুয়াল টু ডেল টিআর বাই ডেল এক্স। ডেল টিআর বাই ডেল এক্স তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে ঠিক একইভাবে ডেল টিআর মানে ডেল পি ইন্টু এক্স বাই ডেল এক্স। সেই জায়গা থেকে রেখেছিলাম যেটা আগে বলেছিলাম পি ইন্টু ডেল এক্স প্লাস এক্স ইন্টু ডেল পি বাই ডেল এক্স, এটাকে এইভাবে লিখেছি। তার মানে বলেছি পি ইন্টু ডেল এক্স বাই ডেল এক্স প্লাস এক্স ইন্টু ডেল পি বাই ডেল এক্স কিভাবে হয়েছে আগেরটাতেই আমি বলে এসছি। এরপর তার মানে দেখতে পেয়েছি ডেল এক্স ক্যান্সেল আউট, পড়ে থাকছে পি প্লাস এক্স ইন্টু ডেল পি বাই ডেল এক্স পড়ে থাকছে। সেই জায়গা থেকে আমরা বলেছি যে পি কে আমরা কিছুক্ষণ আগেই বলেছিলাম যখন গড় আয় রেখা এঁকেছিলাম বা গড় আয়ের ডেফিনেশন দিয়েছিলাম, বলেছিলাম গড় আয় দামকে নির্দেশ করে, প্রাইসকে নির্দেশ করে, তবে যেটা অ্যাভারেজ রেভিনিউ সেটাই হচ্ছে আমার দাম। তাই পি এর জায়গায় আমি এআর কে বসিয়েছি, তার মানে এমআর ইজ ইকুয়াল টু পেয়েছি এআর প্লাস এক্স ইন্টু ডেল পি বাই ডেল এক্স। এই জায়গা থেকে এই ডেল পি বাই ডেল এক্স একে আমরা দেখেছি, ডেল পি বাই ডেল এক্স কে আমরা দেখেছি এটা হচ্ছে চাহিদা রেখার ঢাল, এবং আমরা পড়ে এসেছি যে চাহিদা রেখার ঢাল ঋণাত্মক। চাহিদা রেখার ঢাল যদি ঋণাত্মক হয় তার মানে এই মানটা হচ্ছে ঋণাত্মক, এই মানটা ঋণাত্মক মানে এইটা ঋণাত্মক। এটা যদি ঋণাত্মক হয় তাহলে এক্স এর সঙ্গে ঋণাত্মক মান গুণ হলে এটা নেগেটিভ হয়। তার মানে আমরা বলতে পারছি যে এমআর মানে হচ্ছে এআর প্লাস কিছু একটা বাদ দিলে, এআর থেকে কিছু একটা বাদ দিলে আমি এমআর পাবো, এআর থেকে কিছু একটা বাদ দিলে আমি এমআর পাবো। অর্থাৎ প্রান্তিক আয় ইজ ইকুয়াল টু এআর মাইনাস সামথিং। এআর মাইনাস সামথিং মানে নিশ্চয়ই এআরটা এমআর এর থেকে বড়, তাই এআর গ্রেটার দ্যান এমআর। তাই এমআর রেখাটা এআর রেখা নিচে থাকে যেহেতু এআরটা এমআর এর থেকে বড়। তাহলে কেন প্রান্তিক আয় রেখা গড় আয় রেখার নিচে থাকে সেটাকে আমরা ডিফাইন করলাম। এরপর দেখবো হচ্ছে যে শর্ট রান ইকুইলিব্রিয়াম আন্ডার মনোপলি মার্কেট। শর্ট রান ইকুইলিব্রিয়াম বা স্বল্পকালীন ভারসাম্য একচেটিয়া বাজারে কি করে স্বল্পকালীন ভারসাম্য আসে। আমরা এর আগের মার্কেট স্ট্রাকচার যখন পড়িয়েছিলাম সেখানে টিআর রেখা দেখেছি একচেটিয়া বাজার, টিসি রেখা আমরা দেখেছি ফার্স্ট সেমিস্টার, এবং আগের ক্লাসে পারফেক্ট কম্পিটিশনে আমরা দেখেছিলাম যে টিআর রেখার যে কোনো বিন্দুতে যদি স্পর্শক টানি তাহলে সেই স্পর্শকটা অনুভূমিক অক্ষের সঙ্গে যে কোণ তৈরি করে সেই কোণটা এমআর কে নির্দেশ করে। আবার টিসি রেখার কোনো বিন্দুতে যদি স্পর্শক টানি সেই স্পর্শকটা অনুভূমিক অক্ষের সঙ্গে যে কোণ তৈরি করে সেটা এমসি কে নির্দেশ করে। এবং স্বল্পকালীন ভারসাম্যে আমরা দেখে এসেছিলাম দুটো কন্ডিশনকে এর আগের ক্লাসগুলোতে। সেখানে বলেছিলাম যে ভারসাম্য প্রফিট ম্যাক্সিমাইজেশন হতে গেলে দরকার হচ্ছে এমআর ইজ ইকুয়াল টু এমসি। এটাকে বলেছিলাম নেসেসারি কন্ডিশন। মুনাফার সর্বোচ্চীকরণ হতে গেলে এটা ছিল প্রথম শর্ত, এবং দ্বিতীয় শর্ত ছিল ডেল এমআর বাই ডেল এক্স, ডেল এমসি বাই ডেল এক্স, অর্থাৎ এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের তুলনায় বেশি, বা এটাকে অন্যভাবে বলেছিলাম যে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে।
এবং এই দ্বিতীয় শর্তটাকে বলেছিলাম সাফিসিয়েন্ট কন্ডিশন বা যথেষ্ট শর্ত। তার মানে মুনাফার সর্বোচ্চীকরণের জন্য দুটো শর্ত পালন হওয়া আবশ্যিক। এই জায়গায় দাঁড়িয়ে আমরা শর্ট রান ইকুইলিব্রিয়াম অর্থাৎ কখন একজন একটা একচেটিয়া ফার্ম কতখানি তৈরি করবে, কি দামে তৈরি, কতখানি বিক্রি করবে এবং সেটা কি দামে বিক্রি করবে সেটা নির্ধারণ করছি, এবং সেই দামে এবং যতখানি বিক্রি করবে সেখানে মুনাফার সর্বোচ্চীকরণ কি করে আসে সেটা দেখছি। এটাকে আমরা বলছি স্বল্পকালীন ভারসাম্য। একচেটিয়া বাজার চাহিদা রেখা ছিল হচ্ছে ঋণাত্মক ঢাল বিশিষ্ট, যেটা আমার ঋণাত্মক ঢাল বিশিষ্ট চাহিদা রেখা, সেটাই আমার গড়ায় রেখা। আমরা পড়ে এসছি এআর ইজ ইকুয়াল টু পি। প্রান্তিক আয় রেখা, প্রান্তিক আয় রেখা এত অব্দি টেনেছি, এটাকে আমি টেনে নামিয়ে দিতে পারি এমআর রেখা। এটা ছিল হচ্ছে আমার এমআর রেখা, প্রান্তিক আয় রেখা, এবং এমআর রেখা এআর রেখার নিচে থাকে, এবং এমআর রেখার ঢাল এআর রেখার ঢালের দ্বিগুণ। এই অবস্থায় দাঁড়িয়ে আমার এইটা ছিল হচ্ছে এমসি রেখা, এমসি রেখা ইউ আকৃতি, এসি রেখাও ইউ আকৃতি, দেখতে পাচ্ছি এসি রেখাও ইউ আকৃতি, এমসি রেখাও ইউ আকৃতির। আমরা সেটা ফার্স্ট সেমিস্টারে উৎপাদন ব্যয় যখন করেছিলাম তখন দেখেছি। এই অবস্থায় মুনাফার সর্বোচ্চীকরণ কোথায় আসবে না, তার দুটো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন এবং সেকেন্ড কন্ডিশন। একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, একটা হচ্ছে যথেষ্ট শর্ত। সেই দুটো শর্ত পালিত হচ্ছে এ বিন্দুতে। এই এ বিন্দুতে দেখতে পাচ্ছি এমসি রেখা এমআর রেখাকে এই এ বিন্দুতে ছেদ করেছে, এবং এমআর ইজ ইকুয়াল টু এমসি হয়েছে এ বিন্দুতে, এবং এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে কাট করেছে, ছেদ করেছে। অর্থাৎ এই বিন্দুতে এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের তুলনায় বেশি। তার মানে মুনাফার সর্বোচ্চীকরণ আসছে এই বিন্দুতে, অর্থাৎ মুনাফার সর্বোচ্চীকরণের দুটো শর্ত পালিত হচ্ছে এ বিন্দুতে। তাই ভারসাম্য উৎপাদন করবে কতখানি, এই কিউ পরিমাণ ভারসাম্য উৎপাদন Q1 পরিমাণ। এবার বিক্রির পরিমাণ তো ঠিক হলো, মুনাফার সর্বোচ্চীকরণ যেখানে হচ্ছে সেখান থেকে কতখানি বিক্রি করবে ঠিক হলো, অর্থাৎ ও Q1 পরিমাণ বিক্রি করবে। এখন প্রশ্ন হলো কি দামে বিক্রি করবে। দামটা নির্ধারিত হবে চাহিদা রেখা অনুযায়ী, চাহিদা রেখা অনুযায়ী দাম নির্ধারিত হয়েছে, দাম নির্ধারিত হয়েছে চাহিদা রেখা অনুযায়ী, তাই দামটা দাঁড়িয়েছে হচ্ছে P1। তার মানে ঠিক উল্টো ভাবে বলতে পারি, আরেক ভাবে বলি যে মুনাফার সর্বোচ্চীকরণ যদি এ বিন্দুতে হয় তাহলে চাহিদা রেখা অনুযায়ী দাম নির্ধারিত হলো, ওই দামে ওই নির্দিষ্ট দামে নির্দিষ্ট বিক্রির পরিমাণ হচ্ছে Q1। তার মানে এই মুনাফার সর্বোচ্চীকরণের বিন্দু থেকে হয় আমরা প্রথমে ভারসাম্য উৎপাদনের পরিমাণ নির্ধারণ করতে পারি, এবং সেই ভারসাম্য উৎপাদনের পরিমাণের নিরিখে চাহিদা রেখার নিরিখে আমরা ভারসাম্য দাম কি দামে বিক্রি করবে সেটা নির্ধারণ করতে পারি, অথবা মুনাফার সর্বোচ্চীকরণের বিন্দু থেকে আমরা ভারসাম্য দামটাকে নির্ধারণ করলাম চাহিদা রেখা অনুযায়ী, সেই দামে কতখানি বিক্রি করব সেটা ঠিক করতে পারি। তার মানে হয় আগের দাম, সেই দাম অনুযায়ী ভারসাম্য উৎপাদন কতখানি বিক্রি করবে সেটার পরিমাণ ঠিক করতে পারি, অথবা মুনাফার সর্বোচ্চীকরণের শর্ত অনুযায়ী আগে ভারসাম্য উৎপাদন ঠিক করে নেওয়া, তারপর কি দামে সেটা বিক্রি করবে সেটা ঠিক করতে পারি। তাই একচেটিয়া বাজারে আমরা বলি যে একচেটিয়া বিক্রেতা দাম নির্ধারক এবং সেই অনুযায়ী উৎপাদনের পরিমাণ নির্ধারণ করে, অথবা ভারসাম্য উৎপাদনের পরিমাণ নির্ধারক সেই অনুযায়ী ভারসাম্য দাম নির্ধারণ করে। এখন এই বিন্দুতে যে মুনাফার সর্বোচ্চীকরণ ঘটছে তার ইকোনমিক ইনটিউশন, এর পেছনে অর্থনীতি কি আছে বলি। যদি বিক্রেতা এই Q0 পরিমাণ বিক্রি করত, Q0 পরিমাণ বিক্রিতে আমরা দেখতে পেয়েছিলাম যে এতখানি ছিল হচ্ছে এমআর রেখা, বলতো এমআর হচ্ছে এতখানি, এমসি রেখা
এমসি রেখা বলতো এতটুকু হচ্ছে আমার এমসি, তার মানে এমআর এমসির থেকে, অর্থাৎ অ্যাট কিউ জিরো পরিমাণ উৎপাদনে দেখতে পাচ্ছি এমআর এমসির থেকে বেশি। এমআর যদি এমসির থেকে বেশি হয় তাহলে ডেফিনেটলি মুনাফা, প্রফিট, মুনাফা বাড়ছে। প্রফিট যদি বাড়ে, এমআর গ্রেটার দেন এমসি মানে মোট আয়ের পরিবর্তন মোট ব্যয়ের পরিবর্তনের তুলনায় বেশি। মোট আয়ের পরিবর্তন যদি মোট ব্যয়ের পরিবর্তনের তুলনায় বেশি হয় তাহলে মুনাফার বৃদ্ধি ঘটে। মুনাফা যদি বাড়ে তাহলে উৎপাদক বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট বাড়াবে। বিনিয়োগ যদি বাড়ায় তাহলে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে। নাও দ্য কোশ্চেন ইজ দ্যাট, যে কতক্ষণ পর্যন্ত উৎপাদনের পরিমাণ কতক্ষণ পর্যন্ত বৃদ্ধি পাবে? উৎপাদনের পরিমাণ ততক্ষণ পর্যন্ত বৃদ্ধি পেতে থাকবে যতক্ষণ না এমআর আর এমসি সমান হয়, তার মানে মুনাফার সর্বোচ্চীকরণ আসবে এই এ বিন্দুতে। তাহলে এই মুনাফার শর্ট রান ইকুইলিব্রিয়াম বা স্বল্পকালীন ভারসাম্য থেকে আমরা ডেসক্রাইব করেছি যে একজন একচেটিয়া কারবারি কিভাবে মুনাফার সর্বোচ্চীকরণ ঘটাচ্ছে এবং মুনাফার সর্বোচ্চীকরণের মধ্যে দিয়ে কতখানি পরিমাণ বিক্রি করলে তার মুনাফার সর্বোচ্চীকরণ হচ্ছে এবং কি দামে বিক্রি করলে তার মুনাফার সর্বোচ্চীকরণ ঘটছে। এরপর আমরা দেখব হচ্ছে মনোপলি পাওয়ার, একচেটিয়া ক্ষমতা। একচেটিয়া ক্ষমতা জায়গাটা হচ্ছে আমরা একচেটিয়া ক্ষমতা মাপি লার্নার্স ইকুয়েশন দিয়ে বা লার্নারের সমীকরণ দিয়ে একচেটিয়া ক্ষমতা মাপি, যে একজন মনোপলিস্ট তার ক্ষমতা কতখানি। সেটা হচ্ছে সেই ক্ষমতা মাপি হচ্ছে পি মাইনাস এমসি বাই পি, এটাকে বলা হয় লার্নার সমীকরণ। এই লার্নার সমীকরণ অনুযায়ী ভারসাম্য অবস্থায় আমরা জানি যে ভারসাম্য অবস্থায় এমআর ইজ ইকাল টু এমসি, আমরা এইমাত্র দেখেছি ভারসাম্য অবস্থায় এমআর ইজ ইকাল টু এমসি যদি হয় তাহলে লার্নার সমীকরণে এমসির জায়গায় আমি এমআর বসিয়েছি। যদি তাই হয় তাহলে পি মাইনাস এমআর বাই পি দাঁড়াচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা লিখতে পাচ্ছি, আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম যে এমআর ইজ ইকাল টু পেয়েছিলাম পি ইন্টু 1 মাইনাস 1 বাই ইপি, এটা পেয়েছিলাম। তার মানে অ্যাকচুয়ালি পেয়েছিলাম পি ইন্টু 1 প্লাস এক্স ইন্টু ডেল পি বাই পি ইন্টু ডেল এক্স, এইটা দেখেছিলাম। ইপির জায়গায় যদি বসাই তার মানে এইটা আমরা পেয়েছিলাম। এমআর এর জায়গায় এই ফর্মুলাটাকে বসিয়েছি। তাই যদি হয় তাহলে দেখতে পাচ্ছি যে এইটা মানে হচ্ছে আমার, এইটুকু মানে হচ্ছে আমার ইপি বা স্থিতিস্থাপকতা, এইটা হচ্ছে আমার 1 বাই ইপি মাইনাস 1 বাই ইপি। আমরা কিছুক্ষণ আগেই দেখিয়ে এসেছি কি করে এটাকে মাইনাস 1 বাই ইপি বলেছি, কেন বলেছি। তার মানে এমআর ইজ ইকাল টু দাঁড়াচ্ছে পি ইন্টু 1 মাইনাস 1 বাই, এটা হচ্ছে 1 মাইনাস 1 বাই ইপি। তার মানে এই অবস্থায় দাঁড়িয়ে আমরা করলাম কি, তার মানে মাল্টিপ্লাই করছি পি দিয়ে, তাহলে পি দিয়ে মাল্টিপ্লাই করলে পাচ্ছি হচ্ছে পি ইন্টু 1 মানে পি দিয়ে এটাকে মাল্টিপ্লাই করেছি, করার পর দেখতে পাচ্ছি যে আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি যে মনোপলি পাওয়ার ইজ ইকাল টু 1 বাই ইপি। তাহলে এই গেল হচ্ছে আমাদের, এটা গেল হচ্ছে আমাদের যে একচেটিয়া কারবারি, একচেটিয়া ক্ষমতা মানে হচ্ছে আমরা পেয়েছি হচ্ছে 1 বাই ইপি কে। এখন স্থিতিস্থাপকতা, ইপি যত বাড়বে 1 বাই ইপি তত কমবে, যেহেতু নিচটা বাড়ছে তাই ভগ্নাংশটা কমবে। ভগ্নাংশটা যদি কমে তার মানে 1 বাই ইপি কমছে, মানে একচেটিয়া কারবারির ক্ষমতা কমছে। ঠিক দ্য রিভার্স উইল বি হ্যাপেনিং। কিরকম? যদি ইপি কমতো তাহলে সেক্ষেত্রে 1 বাই ইপি বাড়তো। 1 বাই ইপি যত বাড়বে
ইপি যদি কমে তাহলে 1/EP বাড়বে, 1/EP বাড়লে একচেটিয়া ক্ষমতা বাড়বে। আর ইপি যদি কমে তাহলে তাই ঘটবে। আর ইপি যদি বাড়ে তাহলে 1/EP কমবে, আর 1/EP কমলে একচেটিয়া ক্ষমতা কমবে। তার মানে স্থিতিস্থাপকতা অর্থাৎ চাহিদা রেখাটার ঢাল, স্থিতিস্থাপকতা মানে তো চাহিদা রেখার ঢাল অ্যাকচুয়ালি নির্দেশ করছে চাহিদা রেখাটা দেখতে স্টিপার না ফ্ল্যাটার। যদি চাহিদা রেখা যত আনত হবে তার স্থিতিস্থাপকতা তত বেশি, চাহিদা রেখা যত স্টিপার হবে, খাড়াই হবে, তত তার স্থিতিস্থাপকতা কম। তার মানে এইরকম চাহিদা রেখার ক্ষেত্রে একচেটিয়া কারবারে এই চাহিদা রেখা অর্থাৎ ইপি এক্ষেত্রে বেশি স্থিতিস্থাপক, অনেক বেশি স্থিতিস্থাপক, ইপি যদি বেশি হয় তাহলে এক্ষেত্রে একচেটিয়া ক্ষমতা কম। আর যদি এটার ক্ষেত্রে স্থিতিস্থাপকতা, এইরকম চাহিদা রেখার ক্ষেত্রে স্থিতিস্থাপকতা কম, যদি স্থিতিস্থাপকতা কম হয় এইরকম চাহিদা রেখার ক্ষেত্রে একচেটিয়া কারবারির ক্ষমতা বেশি। তার মানে একচেটিয়া ক্ষমতা নির্ভর করছে যে চাহিদা স্থিতিস্থাপকতার উপর। নেক্সট আমরা দেখব, তাহলে একচেটিয়া স্থিতিস্থাপকতা দেখেছি, একচেটিয়া ক্ষমতা দেখেছি, একচেটিয়া ক্ষমতার সঙ্গে স্থিতিস্থাপকতার সম্পর্ক কিরকম দেখতে পেয়েছি। এবার বলবো যে আমরা দেখেছি যে একজন একচেটিয়া কারবারি যখন আমরা ভারসাম্য এঁকেছিলাম, এই ছিল হচ্ছে আমার চাহিদা রেখা, যেটা আমার চাহিদা রেখা সেটাই ছিল গড়াই রেখা, এইটা ছিল হচ্ছে আমার প্রান্তিক আয় রেখা, এইটা ছিল হচ্ছে আমার এনসি প্রান্তিক ব্যয়, ভারসাম্য এসেছিল এখানে, ভারসাম্য উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছিল এতখানি যেখানে মুনাফার সর্বোচ্চীকরণ হয়েছিল, এবং এই পরিমাণ উৎপাদন করছে একচেটিয়া কারবারি কি দামে না এই দামে, এটা আমরা দেখেছিলাম। এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের কাছে যে জায়গাটা, যে একজন একচেটিয়া কারবারি মুনাফার সর্বোচ্চীকরণ ঘটাবে এবং সে যে উৎপাদন করবে সেটা সবসময় চাহিদা রেখার ঊর্ধ্বাংশে অর্থাৎ ইলাস্টিক জোনে। এইটাকে আমরা নির্দেশ করি যে কেন একজন একচেটিয়া কারবারি স্থিতিস্থাপক অংশে উৎপাদন করে, মুনাফার সর্বোচ্চীকরণে স্থিতিস্থাপক অংশে উৎপাদন করে, সেটা আমরা দেখব। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বললাম যে আমরা দেখে এসেছি মুনাফার সর্বোচ্চীকরণে MR = MC, এবং MC যেহেতু ধনাত্মক, MR যেহেতু ধনাত্মক, তার মানে NCও তার মানে ধনাত্মক হতে হবে। তার মানে MC ধনাত্মক, তাই MR ধনাত্মক। MR ধনাত্মক হওয়ার ফলে MR এর ফর্মুলা পেয়েছিলাম P × 1 - 1/EP, সেটা ধনাত্মক। তার মানে এটা যদি ধনাত্মক হয়, P ≠ 0, দ্রব্যের দাম সেটা কখনো ঋণাত্মক হতে পারে না, বা ≠ 0 বা <0 তাহলে সেই জায়গা থেকে P যদি 0 না হয় তাহলে এইটা তার মানে 1/EP, 1 - 1/EP, এটা >0, MR কে >0 হতে গেলে এটা >0, এটা যদি >0 হয় তাহলে 1 > 1/EP, এই 1/EP কে ডান দিকে নিয়ে আসছি, তাহলে 1 > 1/EP, তার মানে দাঁড়াচ্ছে হেন্স EP > 1। তার মানে EP > 1 মানে এই কথাটার মানেই হচ্ছে EP > 1, এই কথাটার মানে হচ্ছে যে চাহিদা স্থিতিস্থাপক, অর্থাৎ মুনাফার সর্বোচ্চীকরণ MR = MC থেকে আমরা জট ডাউন করলাম, আমরা কনক্লুশনে এসে পৌঁছালাম যে এক মুনাফার সর্বোচ্চীকরণ ঘটছে যখন একচেটিয়া কারবারি স্থিতিস্থাপক অংশে উৎপাদন করছে, অর্থাৎ EP যেখানে >1 সেখানে উৎপাদন করছে। তার মানে
তার মানে এই জায়গায় দাঁড়িয়ে আমরা সবটাই দেখেছি, সবটা দেখার পর MR গ্রেটার দ্যান 0 দেখতে পেয়েছি এবং সেইখান থেকে আমরা তাহলে আমরা দেখতে পেলাম যে একজন একচেটিয়া কারবারি, সেই একচেটিয়া কারবারি সবসময় স্থিতিস্থাপক চাহিদার স্থিতিস্থাপক অংশে উৎপাদন করবে, যেখানে তার মুনাফার সর্বোচ্চীকরণ ঘটবে। আমরা মোটামুটিভাবে একচেটিয়া বাজার শেষ করেছি ইউনিট 1-এর, এবং এই একচেটিয়া বাজারে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো থাকে, মানে মাস্টারমশাই দিদিমণিরা যেটা পছন্দ করেন এই জায়গা থেকে একচেটিয়া বাজারে, সেটা হচ্ছে যে একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য কাকে বলে, একচেটিয়া বাজারে দাম স্থিতিস্থাপকতা এবং প্রান্তিক আয়ের মধ্যে সম্পর্ক নির্দেশ করো, এটা থাকে। একচেটিয়া বাজারের স্বল্পকালীন ভারসাম্য আলোচনা করো, অথবা একচেটিয়া বাজারের একচেটিয়া ক্ষমতা আলোচনা করো। এই কয়েকটা কোয়েশ্চেন ভীষণ ইম্পর্ট্যান্ট। এই একচেটিয়া বাজার থেকে আমরা নেক্সট দিন, পরের দিন অন্য আর একটা চ্যাপ্টার নিয়ে আসবো, ইউনিটের আরেকটা পোর্শন নিয়ে আসবো, অংশ নিয়ে আসবো। ভালো থেকো।